নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই গল্প বাগিশের আরও একটি পর্বে। আজ আমাদের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি রাজকাহিনী থেকে চণ্ড। তাহলে শুরু করা যাক। হাম্বিরের নাতি লখারানা। লড়াই করতে করতে তিনি এখন বুড়ো হয়েছেন, আর তাঁর তলোয়ার সে শত্রুর মাথা কাটতে কাটতে এমন ভোঁতা হয়ে গেছে যে কেবল মুঠোসার একগাছা আখ কাটবারও ধার তাতে নেই। তলোয়ারের ধার না থাকুক, লখারানার কিন্তু কথার ধার খুবই ছিল। ঠাট্টায় তামাশায় তাঁর মুখের কাছে দাঁড়ায় কার সাধ্য? বয়সের সঙ্গে রানার মশকরা করবার বাতিক ক্রমেই বেড়ে চলেছিল। সে এক দিনের কথা। সাদা জামাজোড়া, সাদা দোপাট্টা, পাকা চুলের উপরে ধবধবে পাগড়ি পরে লখারানা লক্কা পায়রাটি সেজে বসে আছেন। পাহাড়ের উপর শ্বেত পাথরের খোলা ছাদ, আধখানায় চাঁদের আলো পড়েছে, আর আধখানায় কেল্লার উঁচু পাঁচিলের কালো ছায়া বিছিয়ে গিয়েছে। রানার চারিদিকে সভাসদ পারিষদ সকলের হাতে এক এক খোড়া সিদ্ধি। এখনই জলসা শুরু হবে। চাকরেরা বড় বড় থালায় ফুলের মালা, পানের দোনা এনে রেখেছে, গোলাপ আর আতরের গন্ধ। ছাদের এক কোণে একদল নাচনি সোনার ঘুঙুরের ওর পায়ে জড়িয়ে দিচ্ছে। এমন সময় রাজকুমার চণ্ডের সঙ্গে মারোয়ারের রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে রণমল্লের দূত এসে উপস্থিত। রূপোর পাতে মোড়া একটি নারকেল হাতে। মারোয়ারের দূত বেশ একটু মোটা, তার উপর 11 গজি থানের প্রকাণ্ড এক পাগড়ি বেঁধেছেন, আর তার আগে আগে পেটটি এগিয়ে চলেছে। দূতকে দেখে লখারানা অনেক কষ্টে হাসি চাপলেন, কিন্তু এই মানুষ লাটিমকে নিয়ে একটু মশকরা করবার লোভ তিনি আর কিছুতেই সামলাতে পারলেন না। রানা দূতের হাত থেকে রূপোয় মোড়া নারকেলটি নিজেই নিয়ে বলছেন, বাহ, বেশ তো, এইটা বুঝি তোমার রাজা এই বুড়ো বয়সে আমার খেলার জন্য পাঠিয়েছেন? দূতের বলা উচিত ছিল, আগে না, এটি রাজকুমার চণ্ডের জন্য, কেননা তাঁরই সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ের কথা নিয়ে এসেছি। আপনার মতো পাকা দাড়ির খেলার জিনিস এটি নয়। কিন্তু রানার ভাবগতিক দেখে দূতের মুখে আর কথা সরছে না। এদিকে সভা শুদ্ধ লোক মুখ টিপে হাসছে, ওদিকে লজ্জায় রাজকুমার চণ্ডের মুখ রাঙা হয়ে উঠেছে। দূত তখন বিষম সমস্যায় পড়ে বলছেন, মহারানা, বড় সুখের কথা যে আপনি নিজেই আমাদের রাজকুমারীকে চাইলেন। আমাদের দেশের রাজা গরিব, তার এত দূর সাহস কেমন করে হবে যে বিয়ের সম্বন্ধ করে মহারানাকে নারকেল পাঠাবেন? তিনি চেয়েছিলেন রাজকুমারকে জামাই করতে, কিন্তু কি আশ্চর্য, তিনি স্বপ্নেও যা আশা করেননি তাই ঘটল। মহারানার যদি হুকুম হয় তবে আমি আমার রাজাকে গিয়ে এই সুখের খবর এখন পাঠিয়ে দিই। বলেই দূত উঠতে যান। রানা তখন কি জবাব দেন? তাড়াতাড়ি দূতের হাত ধরে বললেন, রোশো, আমি তামাশা করছিলাম, ডাকো কুমার বাহাদুরকে। কুমার তখন সভা ছেড়ে উঠে গেছেন। রানার দূত চণ্ডের কাছে ছুটল, কিন্তু চণ্ড বলে পাঠালেন, মহারানা তামাশা করেও যে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছেন তিনি আজ থেকে আমার মায়ের তুল্য, আমি কিছুতেই তাকে বিয়ে করব না। বুড়ো রানা বড় বিপদেই পড়লেন। কি আশ্চর্য,
ছেলেটা তামাশা বোঝে না। লোকের পর লোক রাজকুমারকে বোঝাতে ছুটল, কিন্তু চণ্ডের প্রতিজ্ঞা অটল। রানা নিজের কথার ফাঁদে নিজেই বাঁধা পড়লেন। এবারের তামাশা যে জাদুকরের আম গাছের মতো দেখতে দেখতে এমন সত্যি হয়ে উঠবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। বিয়ে করতে দুঃখ নেই, কিন্তু তামাশাটা যে দুধকে ছেড়ে উল্টে তাকে নিয়েই শুরু হলো, এইটাতেই তাঁর আপত্তি। অনেক বোঝানোর পরেও যখন চণ্ড বিয়ে করতে রাজি হলেন না, তখন রাগে বুড়ো রানা পাকা দাড়িতে মোচড় দিয়ে বললেন, দেখো চণ্ড, তোমার প্রতিজ্ঞা তুমি রাখো, কিন্তু আমিও প্রতিজ্ঞা করলাম, এবারে আমার যে ছেলে হবে তাকেই আমি সিংহাসন দেব। সেই হবে রানা, আর তোমাকে তার একজন সামন্ত হয়ে থাকতে হবে। চণ্ড একলিঙ্গ মহাদেবের নামে শপথ করে বললেন, তাই হবে। সভা শুদ্ধ লোক চুপ করে রইল। মারোয়ারের দূত রানার বিয়ের হুকুম নিয়ে বিদায় হলো। বুড়ো বয়সে বর সেজে যে তামাশা দেখাতে হলো, সেটা লখা রানার বড়ই বাজল। তিনি চণ্ডকে কিছুতেই ক্ষমা করতে পারলেন না। বিয়ের 2 বছর পরে 2 মাসের ছেলে মকুলকে মেবারের সিংহাসনে বসিয়ে তিনি এক কম্বল, এক লোটা নিয়ে তীর্থ করতে বেরিয়ে গেলেন। কবে কোনখানে জীবনের বিষম তামাশার থেকে তাঁর যে নিষ্কৃতি হলো, তা জানা গেল না। মকুল তখন ভারী ছোট, নেহাত কচি। কাজেই রাজার যা কিছু কাজ সবই চণ্ডকেই করতে হয়। রাজা না হয়েও তিনিই রাজা। দেশের লোকের মুখে চণ্ডের সুখ্যাতি আর ধরে না। চণ্ডকে তারা যেমন ভয় করে, তেমনি ভক্তিও করে, ভালোবাসে। কিন্তু এটা মকুলের মায়ের আর যত মারোয়ারি মামার দলের প্রাণে সয় না। চণ্ড কাউকে কিছু বলেন না, কিন্তু বোঝেন তাঁর আর বেশি দিন এ রাজ্যে থাকা চলবে না। এই রাজবাড়ি, যেখানে চণ্ড মায়ের কোলে মানুষ হয়েছেন, বাপের আদরে বেড়ে উঠেছেন, এখানে তার আপনার বলতে আজ কে আছে? পুরানো চাকর যারা ছিল, মহারানী তাদের তাড়িয়ে দিয়ে নিজের দেশ থেকে যত মারোয়ারি এনে কাজে রেখেছেন। তাঁর নিজের যে মহল, সেখানে রানীর ভাইরা এসে ঢুকেছেন। তাঁর যে সোনার উপর খাট, বিছানা, আসবাবপত্র সবই এখন মকুলের। রাজবাড়িতে নিজের বলতে রয়েছে একমাত্র তাঁর তলোয়ার। কিন্তু মকুল, সেই অফুরন্ত ফুলের মতো কচি মকুল, তাঁর চেয়ে 25 বছরের ছোট মকুল, সেই হাসি মুখে ছোট ভাই মকুল, যে এখনো চলতে শেখেনি, সে কি তার আপনার নয়? সকালে সন্ধ্যায় রাজসভাতে নিয়ে যাবার সময় সে যখন তার ছোট দুটি হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে, তখন কি আর চণ্ডের কোনো দুঃখ মনে থাকে? চণ্ড কতবার মনে করেছেন চলে যাই, কিন্তু এই ছোট ভাইয়ের ছোট হাতের বাঁধন, তার সব দুঃখের উপরে কচি দুখানি হাতের পরশ, একে ছেড়ে যাওয়া, একে কাটিয়ে বেরিয়ে পড়া চণ্ডের আর হয়ে ওঠে না। তিনি বছরের পর বছর দুঃখ সয়ে এই ছোট মকুলকে একদিন মেবারের রাজ সিংহাসনে বসবার মতো উপযুক্ত করে মানুষ করে তুলতে লাগলেন। দারুণ গরমের দিনে সকাল সকাল সভা ভঙ্গ করে মকুলকে নিয়ে চণ্ড খোলা ময়দানে গোলা খেলা করতে যান। চণ্ড চড়েন এক ঘোড়ায়, আর এক টাট্টুতে মকুল। মাথার উপরে রোদ ঝাঁ ঝাঁ করছে, কোথাও একটুও ছায়া নেই। এরই মাঝে 2 ভাইয়ের ঘোড়া বিদ্যুতের মতো গোলার পিছনে পিছনে ছুটে চলেছে। মুখে চোখে আগুনের মতো বাতাস লাগছে।
দুই ভাইয়ের মুখ রক্তের মতো রাঙা হয়ে উঠেছে সূর্যের তাপে। আবার হয়তো কোনো দিন ঘোরতর মেঘ করে ঝুপঝুপ বৃষ্টি নেমেছে। চণ্ড চলেছেন মকুলকে নিয়ে শিকারে। কাদা ভাঙতে ভাঙতে, জলে ভিজতে ভিজতে থই থই করছে নদীর জল। সাঁতার দিয়ে তা পেরিয়ে বাড়ি থেকে অনেক দূরে, গ্রাম ছাড়িয়ে অনেকখানি জঙ্গল আর জলার মাঝে। শীতের দিনে তাদের খেলা পাহাড়ে পাহাড়ে। সেখানে বরফের মতো বাতাস ধারালো ছুরির মতো বুকে এসে লাগে। এমনি করে মকুল মানুষ হচ্ছেন, দিন দিন শক্ত হচ্ছেন। তাঁর খাওয়া পড়া খেলাধুলা রাজার ছেলে বলে কিছু যে আরামের ছিল তা নয়। চণ্ড মেবারের একজন সামান্য রাজপুতের ছেলের সঙ্গে যে একদিন মেবারের সর্বময় কর্তা হবে, তার কোনো বিষয়ে কিছু তফাৎ রাখলেন না। এমনি করে লখারানা চণ্ডকে মানুষ করেছিলেন, আর ঠিক তেমনি করে চণ্ড তাঁর ছোট ভাইকে সিংহাসনের উপযুক্ত হবার, আপদে বিপদে দুঃখে কষ্টে বীরের মতো নির্ভয় থাকবার জন্যে ছোটবেলা থেকেই তৈরি করছেন। এটা কিন্তু মকুলের মায়ের ভালো লাগে না। তিনি চান গরমে মকুল পাখার বাতাসে, বাদলে ছাতার তলায়, শীতে লেপ তোষকের মধ্যে থেকে মোমের পুতুলটির মতো মোটা সোটা হয়ে উঠুক। এর জন্যে মকুলকে আর কখনো কখনো চণ্ডকেও মহারানীর কাছে গঞ্জনা সইতে হয়। মকুল সে ছেলে মানুষ, মায়ের ধমকে কখনো রাগ করে, কখনো খানিক কাঁদে, আবার একটু পরেই সব ভুলে যায়। চণ্ডের প্রাণে কিন্তু রানীর বাক্যবাণ তীরের মতো গিয়ে বাজে। একদিন তিনি আপনার খুব প্রাণের যারা বন্ধু, বুড়ো বুড়ো সর্দার, তাদের কাছে বলেন, আর না, এখানে আর থাকা চলে না। সবাই বলে আমি আমার ভাইকে বশ করে নিয়ে নিজে রাজাগিরি করছি। সে যখন আমার হুকুমে ওঠে বসে, তখন আমি হলাম সত্যি রাজা, আর সে একটা সাক্ষী গোপাল, নামমাত্র মেবারের রাজা। আপনারা আমায় ছুটি দিন, আমি অন্য রাজ্যে গিয়ে থাকি। বুড়ো সর্দারেরা বলেন, এখনো সময় হয়নি যুবরাজ, আরও কিছুদিন থাক, মকুল আর একটু উপযুক্ত হয়ে উঠুক। চণ্ড চান কোনো সর্দারের হাতে মকুলকে মানুষ করবার ভার দিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু কোনো সর্দার সে ভার নিতে চাইলে তবে তো। তাঁরা কেবলই বলেন, আমরা মকুলের জন্য সব করতে প্রস্তুত, কিন্তু যুবরাজ, তবু আমরা পর মাত্র, আর আপনি তার ভাই। চণ্ড আর কোনো জবাব দিতে পারেন না। বাপ থাকলে কেউ তো চণ্ডকে মকুলের জন্য কষ্ট নিতে বলতো না, কিন্তু এখন ভাই যদি তাকে না দেখে, তবে মকুলকে রাজা হবার মতো শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে তোলে কে? এমনি করে দিন কাটছে। ইতিমধ্যে একদিন কাল বৈশাখের রাত দুপুরে অন্ধকার দিয়ে বড় বড় সাদা মেঘ একখানার পর একখানা আস্তে আস্তে পূব থেকে পশ্চিমে চলেছে। মনে হচ্ছে যেন বড় বড় পাল তুলে আকাশের এপার থেকে ওপারে অন্ধকারে পাড়ি দিচ্ছে একটির পর একটি নৌকা। একটি তারা নেই, একটু শব্দ নেই। চণ্ড সারাদিনের কাজ সেরে সেই দিকে চেয়ে আছেন। ঘরের আলো নিভিয়ে একলাটি, রাজবাড়ির সবাই ঘুমিয়ে, কেবল চণ্ড জেগে একা। আর চণ্ডের বুকের ভিতরে একটা বেদনা থেকে থেকে দুই পাঁজরের হাড়গুলো মোচড় দিয়ে দিয়ে যেন ভাঙতে চেষ্টা করছে। ব্যথা যে কিসের, বেদনা যে কতটা, চণ্ড তা বুঝতে পারছেন না।
তার কেবলই মনে হচ্ছে মুকুলকে একবার কাছে ডাকি, কিন্তু উঠতেও পারছেন না, ডাকতেও পারছেন না। অন্ধকারের মধ্যে একলাটি চুপ করে পড়ে রয়েছেন। চণ্ডের দেহ মন সমস্ত অসাড় হয়ে মরে গেছে। কেবল তাঁর চোখ যেন জীবনের সব আলোটুকু টেনে নিয়ে প্রহরের পর প্রহর বর্ষা রাতের অন্ধকারে কি যেন সন্ধান করে ফিরছে। একটা ঝড় অনেকখানি ঠান্ডা হাওয়ার ধাক্কায় গাছপালা, ঘরবাড়ি, জলস্থল, আকাশ দুলিয়ে চলে গেল। অনেকখানি বৃষ্টির জল থরথর করে চারিদিকে ঝরে পড়ল। বিদ্যুৎ বাজ খানিক চমক দিয়ে ধমক দিয়ে চলে গেল। তারপরে মেঘ আস্তে আস্তে পাতলা হয়ে এলো। রাত্রি শেষের সঙ্গে রূপোর মতো সাদা আলো ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে এসে অন্ধকারকে ক্রমে ফিকে করে ভোরের একটি ছোট পাখির গানের সঙ্গে সঙ্গে ক্রমে ফুটে উঠতে লাগলো। ঠিক সেই সময় বাদলা দিনের সকাল বেলায় ফুটন্ত কচির আলোর মাঝখানে একখানি জল ভরা মেঘ। চণ্ড দেখছেন, সে চোখ জুড়ানো শান্ত রূপ, যেন তার মা। চণ্ড সেই মেঘের দিক থেকে আর চোখ ফেরাতে পারছেন না। সারা রাত্রি অন্ধকারের মধ্যে তার দুই চোখ যে এরই সন্ধানে, তার মরা মায়ের সন্ধানে ফিরছিল। এতক্ষণে দেখা পেলেন। তার বুকের বেদনা টানা তার ছেড়ে দিলে যেমন, তেমনি কাঁপতে কাঁপতে একেবারে শান্ত হয়ে গেল। সেই সারা রাতে বাদল দিয়ে ধোয়া মেঘ, সেই মায়ের চোখের জলে জল ভরা সেই সকালের মেঘ, তারই দিকে চেয়ে চণ্ড ঘুমিয়ে পড়লেন। এদিকে বেলা হয়েছে, রাজসভায় যাবার ঘণ্টা পড়েছে। মহারানী মুকুলকে সাজগোজ করিয়ে বসে রয়েছেন। এমন সময় মুকুলের দাই এসে বললে, রানীমা, আজ আর সভা বসবে না। বড় রাজকুমার চণ্ডের শরীর খারাপ হয়েছে। সেখানে মহারানীর বাপ রণমল্ল বসেছিলেন। তিনি বলে উঠলেন, কেন, বড় কুমার নইলে রাজসভা বন্ধ থাকবে? রানা মুকুল কি কেউ নয়? দাই সে অনেক দিনের, চণ্ডকেও সে মানুষ করেছে। রণমল্লের কথায় কি একটা জবাব দিতে যাচ্ছিলেন। রানী তাকে ধমকে বললেন, যা, তোর আর তাকরার করতে হবে না। বাবা এক্ষুনি মুকুলকে নিয়ে সভায় যাচ্ছেন, তুই সর্দারদের বসতে বলগে যা। মেবারের সিংহাসনে সেই দিন সূর্যবংশের কেউ না বসল কিনা পেট মোটা মারোয়ারি রণমল্ল নীতি মুকুলকে কোলে নিয়ে। লজ্জায় সর্দারদের মুখ লাল হয়ে উঠল। সেই সময় হঠাৎ ঘুমের থেকে চণ্ড চমকে উঠে চেয়ে দেখলেন আকাশে গ্রহণ লেগেছে। সূর্য একখানা কলঙ্ক ধরা তামার থালার মতো দেখা যাচ্ছে। আর সেই বুড়ি দাই তার পায়ের তলায় বসে দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। সেদিন সভা ভঙ্গের পর বর্ষার আকাশের মতো মুখ আঁধার করে রাজপুত সর্দারেরা যখন চণ্ডের কাছে এসে উপস্থিত, চণ্ড তখন তাদের হাত ধরে অনুরোধ করে বললেন, দেখুন, মহারানীমার ইচ্ছা নয় যে আমি আর মেবারের কোনো রাজকার্য চালাই। কাল রাত্রে এ কথা মহারানীমা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন। আজ সকালে তাঁরই হুকুমে মারোয়ারের রাজা রণমল্ল মুকুলের দেখাশোনার ভার নিয়েছেন। এখন থেকে রাজ্যের কাজ তিনিই চালাবেন। আমার এখন ছুটি। মায়ের আদেশ আজ সকালে আমার কাছে পৌঁছেছে। মুকুলকে আর এই বাপ্পার সিংহাসন আপনাদের জিম্মায় রেখে আমি এখন বিদায় হব। আমার ঘোড়া প্রস্তুত।
বুকের ভেতর কি বেদনা নিয়ে চণ্ড যে সারা রাত কাটিয়েছেন তা আর কারো বুঝতে বাকি রইল না। তারা কোনো কথা না কয়ে চণ্ডকে প্রণাম করে বিদায় হলেন। চণ্ড তখন তার দাইমাকে কাছে ডেকে চুপি চুপি বললেন, মকুলের যাতে ভালো হয়, তার কোনো বিপদ না ঘটে দেখবে। আমার ছোট ভাই রঘুদেও কৈলোরে আছে। আমি তার সঙ্গে দেখা করে মান্ডুর রাজার কাছে চললেম। মহারানীকে বলবে, কোনো দিন কোনো যদি বিপদ আসে, রাজ্যে যদি কোনো গোলমাল হয়, তবে আমি কাছেই রইলেম। আমাকে ডেকে পাঠালেই আবার আসব। আমার তলোয়ার মকুলের শত্রুর জন্যে আর মেবারের জন্য আমার প্রাণ। দাইমা, এরা কি যাবার আগে মকুলকে একবার দেখতে দেবে না? দাই ঘাড় নেড়ে চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগলো। চণ্ড বুঝলেন ছোট ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার কোনো উপায় নেই। একটি কথা তিনি না কয়ে যেমন সাজেছিলেন তেমনি কেবল তলোয়ারখানা কোমরে বেঁধে রাজপ্রাসাদ ছেড়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেলেন। তখন মাথার উপরে দুপুরের রোদ ঝাঁ ঝাঁ করছে। মকুল যখন শিকার খেলতে যাওয়ার সময় তার দাদাকে খুঁজতে লাগলো, তখন রানী বললেন, তোর দাদাকে বাঘে খেয়েছে, সে আর আসবে না। সারাদিন মকুলের চোখ ছলছল করতে লাগলো। সে শূন্য রাজপুরীতে কোথাও তার দাদাকে খুঁজে পেল না। রাত্রে যখন সবাই শুয়েছে, তখন মকুল তার দাইমার গলা জড়িয়ে বললে, যে বাঘ দাদাকে মেরেছে তাকে আমি বড় হয়ে নিশ্চয়ই মারব। তলোয়ারের এক চোটে তার মাথাটা কেটে এনে তোমায় দেব, কেমন? দাই বললে, রানা সাহেব, আমি সেই বাঘটা ধরবার একটা শক্ত দড়ি ফাঁদ কালি বানিয়ে রাখছি। বাঘটাকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না। মুকুল খানিক চুপ করে বললে, দাইমা, বাঘটা দেখতে কেমন? আমি তো বাঘ দেখিনি, তাকে চিনতে পারবো তো? ঠিক চিনতে পারবে, নয়তো আমি চিনিয়ে দেব। তোমার ওই মারোয়ারি দাদা মহাশয়ের মতো তার পেটটা মোটা, আর ঠিক এমনি খোঁচা খোঁচা দাড়ি গোঁফও আছে। তার পরদিন সকালে যখন দাই মকুলকে সাজ পরিয়ে রাজসভায় তার বুড়ো দাদার কাছে দিতে গেল, তখন রণমল্ল পাকা গোঁফে চারা দিয়ে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে বললেন, দাই, বাঘ ধরবার ফাঁদ তৈরি করতে সময় লাগবে, সেজন্য আজ থেকে তোমায় ছুটি দিলেন। আমার দেশের এক ভালো দাই সেই রানীর কাজ করবে, তুমি বসে বসে ফাঁদ বাঁধো গিয়ে জঙ্গলে। দাই জো হুকুম বলে একটা বড় সেলাম রণমল্লকে দিয়ে মুকুলকে বললে, রানা সাহেব, বাঘটাকে চিনে রেখো, ঠিক তোমার বুড়ো দাদার মতো গোঁফ দাড়ি, অমনি মোটা পেট আর বড় বড় দাঁত। সভাসদ লোক মুখ টিপে হাসতে লাগলো। মুকুল দুই চোখে একটা ভয় নিয়ে রণমল্লের দিকে চেয়ে এক দৌড়ে দাইয়ের কোলে গিয়ে উঠল। দাই তার মুখে চুমু খেয়ে বললে, বেটা डरो मत, शेर को देख भागना कभी नहीं, मार तलवार की चोट, काट ले सिर। সভাশুদ্ধ লোকের মুখে হাসি চাপা থাকে না দেখে রণমল্ল কথাটা চাপা দেবার জন্য তাড়াতাড়ি একটা কাষ্ঠ হাসি হেসে দাইয়ের পিঠ চাপড়ে তার হাতে একজোড়া সোনার বালা দিয়ে বললেন, ভালো ভালো, আমি খুশি হলেন। এমনি করে মুকুলকে সাহস দিয়ে এখন থেকে বাঘ শিকারে মজবুত করে তোলো। আজ থেকে তোমার তলব আরও 10 তনখা বাড়িয়ে দেওয়া হলো। মুকুলজি বড় হওয়া পর্যন্ত তুমি তার তদারক করবে। সভাশুদ্ধ লোক বুঝলে
রণমল্লকে যদি কেউ জব্দ করতে পারে তবে সে দায়ী, আর রাজবাড়িতে তার মতো মুকুলের বন্ধুও আর কেউ নেই। মেবারের সমস্ত রাজপুত সর্দার যারা রানীর খাতিরে রণমল্লকে ভয় করে, তারা একটি কথা কইতেন না। তারা আজ এই দায়কে মনে মনে সাহসের জন্যে তারিফ না করে থাকতে পারলেন না। রণমল্ল সেদিন মাথা হেঁট করে রাজসভা থেকে বিদায় হলেন। চণ্ডের ছোট ভাই রঘুবীর, কিন্তু মেবারের সবাই তাকে নাম দিয়েছিল রঘুদেব। রূপে গুণে তিনি বাস্তবিকই দেবতার মতো। নগরের বাইরে, রাজ্যের গোলমাল থেকে অনেক দূরে একখানি সুন্দর বাগান ঘেরা ছোটোখাটো পাথরের বাড়ি, তারই মধ্যে রঘুদেব একলা রাজার ছেলে হয়ে তপস্বীর মতো দিন দুঃখী কাঙাল নিয়ে থাকতেন। তার মুখের কথা সে যেন ছোট বড় সবার মন গলিয়ে গানের মতো নিয়ে প্রাণে বাঁচত। রাজ্যে তার শত্রু ছিল না, এমনকি যে মহারানী চণ্ডকে বিষ দৃষ্টিতে দেখতেন, তিনিও রঘুদেবকে গুরুর মতো ভক্তি, ভাইয়ের মতো ভালোবাসা দিয়েছিলেন। আর মুকুল, সে ছোটদাদার মুখের গল্প, তার সেই বাগানে ফল পেড়ে বনভোজন, গাছের পাখিদের বাসার খুব কাছে গিয়ে তাদের ছোট ছোট ছানাগুলিকে খাইয়ে আসা, গাছের ছায়ায় বসে বাঁশের বাঁশিতে রাখাল ছেলেদের কাছ থেকে গান শেখা, এইসব আনন্দের কথা কখনো ভুলবে না। চণ্ড গিয়ে অবধি সে তার ছোটদার কাছে যাবার জন্য রোজ কাঁদছে। রানীর ইচ্ছে তাকে কিছুদিনের জন্য সেখানে পাঠিয়ে দেন, কিন্তু রণমল্ল কেবলই বাধা দিচ্ছেন। রানী একবার রঘুদেবকে রাজবাড়িতে না হয় আনবার কথা বললেন, কিন্তু তাতেও আপত্তি। শেষে একদিন রণমল্ল স্পষ্টই বলে দিলেন যে তাঁর হুকুম ছাড়া রঘুদেবের সঙ্গে দেখা কিংবা তাঁকে এখানে আনানো হতে পারবে না। রানীর সেদিন চোখ ফুটল। তিনি বুঝলেন রাজ্যের কাজে তাঁর আর কোনো হাত নেই। এই পাথরের রাজবাড়ি, চারখানা দেওয়ালের মধ্যে তিনি আর মুকুল দুজনকে বন্দির মতো থাকতে হবে। তারপর কি হলো? তারপর কি হলো তা জানবো আমরা পরের পর্বে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ফিরছি পরের পর্ব নিয়ে।